হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের আমাদের পড়ার টপিক হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলস। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলস। তো ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলস দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। তো আমরা আজকে হচ্ছে দেখবো কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলস। তো এখানে কী কী টপিক ডিসকাস করবে? প্রথম হচ্ছে যে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এরপর হচ্ছে যে পিডিএফ অ্যান্ড সিডিএফ এর মানে হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন অ্যান্ড কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। এরপর আসবার একটা হচ্ছে যে কি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। আর একটা আছে নর্মাল ডিস্ট্রিবিউশন, কিন্তু এটা আমরা এখানে না, আমরা পরের লেকচারে দেখবো। এইটা বাদ দেওয়ার কারণ হচ্ছে যে কি কখনো কখনো সিলেবাস থেকে এই টপিকগুলো বাদ দিয়ে দেয়, বাট নর্মাল ডিস্ট্রিবিউশন সবসময় থাকে। তাই যদি বাদ দিয়ে দেয় তাহলে আপনারা জাস্ট সিম্পলি ভিডিওটি স্কিপ করে যাবেন। ওই জন্য আমি নর্মাল ডিস্ট্রিবিউশনটা বাদ দিয়ে পরের লেকচার এটা দেখাবো। সো আসি আমরা যে প্রথমে আসে আমাদের কি কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যদি আমি প্রথমে যদি বুঝতে চান তাহলে হচ্ছে আপনারা বুঝতে হবে যে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলস জিনিসটা কি। তো র্যান্ডম ভেরিয়েবলস মানে র্যান্ডম কিছু ভেরিয়েবল যে কোনো কিছু হইতে পারে, বাট হবে কি সেই ভেরিয়েবলগুলো হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু দিবে। যেমন ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলগুলো ডিসক্রিট নেয় আর কন্টিনিউয়াসগুলো হচ্ছে নেবে কন্টিনিউয়াস। তো কী কী হইতে পারে? ফর এক্সাম্পল যে হাইট অফ প্ল্যান্টস, মানে উচ্চতা সবসময় তো কন্টিনিউয়াসই হবে। উচ্চতা হচ্ছে কন্টিনিউয়াস হতে পারে, যেমন কয়েক সেন্টিমিটার, যে 120 সেন্টিমিটার, তারপরে 120.2 সেন্টিমিটার এরকম। সো এটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল বা কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। তারপর হচ্ছে ব্লাড প্রেশার লেভেল, এটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা পয়েন্ট নেয়। এরপর আছে হচ্ছে বডি টেম্পারেচার। বডি টেম্পারেচার হচ্ছে কন্টিনিউয়াস ডেটা নেয়, মানে কন্টিনিউয়াস ভ্যালু নেয়। তারপর হচ্ছে রিয়াকশন টাইম, সেকেন্ডস, ওইগুলো হচ্ছে সব কন্টিনিউয়াস ভ্যালু নেয় আর কি। সো এগুলো হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলসের কিছু এক্সাম্পল। তো এখন একটা এক্সাম্পলের কথা আমরা চিন্তা করি যে অ্যাজিউম এ কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল এক্স। এই এক্সটাকে ডিফাইন করতেছে কি রিয়াকশন টাইম ইন আওয়ার্স আফটার টেকিং এ ড্রাগ। অর্থাৎ একটা পেশেন্ট একটা ড্রাগ নিল, সেই ড্রাগ নেওয়ার ঠিক কত ঘন্টা পরে রিয়াকশনটা হইতেছে, সেই ভ্যারিয়েবলকে আমরা ডিফাইন করতেছি এক্স দ্বারা। এই এক্সটা হচ্ছে একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল। সো ইন শর্ট, আচ্ছা ওকে, যেটা বলছি সেটাই। তাহলে এখন আমরা যদি আমাদের তো একটা ডেটা আছে, যে রিয়াকশন টাইম ডেটা আছে, আমরা যদি এটা একটা হিস্টোগ্রাম তৈরি করি, হিস্টোগ্রামটাই কী হবে সেটা হইতেছে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আমরা সে একদম ফার্স্ট ক্লাসে বলছিলাম যে আপনার কাছে যদি কোনো ডেটা থাকে, সেই ডেটার যদি আপনি হিস্টোগ্রাম তৈরি করেন, তাহলে আপনি দেখবেন যে কি সেই ডেটাটা কত ছড়ায় ছিটায় আছে, বা সেটা ডেটার শেপটা কেমন, সেটাকে আমরা বলি হচ্ছে ডিস্ট্রিবিউশন। তো আমাদের কাছে একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল ছিল, সেই ভ্যারিয়েবলের আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা হিস্টোগ্রাম তৈরি করলাম, সেটা এগুলোকে একটা কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এই হচ্ছে আমাদের কথা যে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ভালো কথা, আমরা যখন হিস্টোগ্রাম করবো তখন কিন্তু আমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করি আর কি, ফ্রিকোয়েন্সিগুলো দিই, যে গ্রুপ ডেটায় যেটা করছিলাম। সো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সেই একই থাকে, কজ আপনি করতেছেন কি যে ওই ফ্রিকোয়েন্সিগুলোকে টোটাল প্রবাবিলিটিতে বা টোটাল ফ্রিকোয়েন্সিতে ভাগ করে আমরা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পাই। আদারওয়াইজ একদম র ফ্রিকোয়েন্সি যদি আপনারা প্লট করেন তাহলে হচ্ছে আমরা পাই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, সেটাকে যদি আমরা এই টোটাল ফ্রিকোয়েন্সিতে ভাগ করি তাহলে সেটা হচ্ছে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন পাই আর কি। এই তো গেল। তাহলে এখন হচ্ছে এই কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন থেকে আমরা কী কোশ্চেন অ্যান্সার করতে পারবো, অর্থাৎ কী কী কোশ্চেন অ্যান্সার করতে পারবো বলতে বোঝাচ্ছে কি এগুলো আপনার কী কী কাজে লাগবে, প্লাস এক্সামে কী কী আসবে। তো মনে করেন আমরা যেসব কোশ্চেনের অ্যান্সার করতে পারবো সেটা হচ্ছে আপনার কাছে এই ডেটা সেটটা আছে, সো এখান থেকে আপনি বের করতে পারবেন যে কি রিয়াকশন টাইম ইজ লেস দ্যান এক্স আওয়ার্স। মানে আপনার কাছে মনে করেন 1000টা পেশেন্টের রিয়াকশন টাইম দেওয়া আছে, আপনি র্যান্ডমলি একজনকে সিলেক্ট করলেন, তাহলে তার রিয়াকশন টাইম হচ্ছে এক্স আওয়ার থেকে কম হবে, সেটার প্রবাবিলিটি আমরা বের করতে পারবো। তারপরে মোর দ্যান এক্স আওয়ার্স, সেটাও আমরা বের করতে পারবো। তারপরে বিটুইন x1 অ্যান্ড x2 আওয়ার্স, ওটা আমরা বের করতে পারবো। অ্যান্ড রিয়াকশন টাইম এক্স্যাক্টলি এক্স আওয়ার হবে, সেটা বের করতে পারবো। এখন আসি এই জিনিসগুলো একটু এক্সপ্লেন করি। কন্টিনিউয়াস প্রবাবিলিটিতে লেস দ্যান 2 আর লেস দ্যান ইকুয়াল টু 2, অর্থাৎ লেস দ্যান এক্স অ্যান্ড লেস দ্যান ইকুয়াল এক্স, এই দুটোর মধ্যে কোনো তফাৎ নাই, এটাও যা এটাও তাই। নাই কেন, জাস্ট এটুকু মনে রাখবেন যে কি নাই। আচ্ছা আমি এক্সাম্পল যদি দেই, মানে থিওরিটিক্যালি আসলে বলতে গেলে এগুলোর মধ্যে কোনো ডিফারেন্স নাই, বাট প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আছে। আর থিওরিটিক্যালি কেন নাই, কারণ হচ্ছে যে কি কন্টিনিউয়াস ডেটা পয়েন্টগুলো যেমন 1 and 2, এই দুটোর মধ্যে কিন্তু অসীম সংখ্যক নাম্বার থাকতে পারে, এবং এই জন্যে এইখানে হচ্ছে গ্রেটার দেন লেস দেনের একটা কমপ্লেক্সিটি তৈরি হয়। সেই কমপ্লেক্সিটি এড়ানোর জন্যই লেস দেন হয়ে যায় লেস দেন ইকুয়াল টু, তাই ওইটাই ধরা হয়, এটাই আর কি। তো
তো এরপর হচ্ছে যে যে মোর দ্যান এক্স আওয়ার্স, অর্থাৎ এক্স এর মান আমরা এখানে 2 ধরে নিছি আর কি। সো ক্যাপিটাল এক্স গ্রেটার দ্যান 2 ইজ ইকুয়াল টু পি অফ ক্যাপিটাল এক্স গ্রেটার ইকুয়াল টু 2, এই দুটো সেম জিনিস। একই সাথে হচ্ছে আমরা যে বিটুইন একটা বলছিলাম, এটার মানে কি জানেন? এটার মানে হচ্ছে এক্স এর ভ্যালু, অর্থাৎ আমরা র্যান্ডমলি একজনকে পিক করলাম, তার রিয়াকশন টাইম 1 থেকে 2.5 আওয়ারের মধ্যে হবে সেটা। এটার অর্থ ঠিক ওইটাই, মানে 1 থেকে 2.5 আওয়ারের মধ্যে হবে। এটাও সেম, 1 থেকে 2.5 আওয়ারের মধ্যে প্রবাবিলিটি হবে, এটাও সেম 1 থেকে 2.5 আওয়ারের মধ্যে প্রবাবিলিটি কত, ওইটাই। সো এই কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে লেস দেন ইকুয়াল টু হ্যান ত্যান এগুলো প্যারা খাওয়ার কোনো দরকার নেই, যে আপনি কিছু একটা বসাই দিলেন তাই হয়ে যাবে। আর একটা জিনিস, যে আপনি যদি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে বা কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবলের যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, সেটার ক্ষেত্রে আপনি যদি একটা নির্দিষ্ট ভ্যালু পাওয়ার প্রবাবিলিটি বের করেন, যেমন একজনকে আপনি একটা পেশেন্টকে আপনি র্যান্ডমলি পিক করলেন, তার রিয়াকশন টাইম এক্স্যাক্টলি 2 আওয়ার্স হবে, সেটার চান্স কত? অলওয়েজ 0। 2 এর জায়গায় আপনি যাই বসান, 3, 4, 5, 6 যাই বসান, অলওয়েজ 0 হবে, অলওয়েজ। এটার নিয়ম কারণ ওই যাবার সেই কমপ্লেক্সিটি চলে আসে ইনফাইনিটেড। কথা হইতেছে কি আমাদের ডেটা সেটে 2 পয়েন্ট আসবে কিনা ওইটারই তো কোনো ঠিক ঠিকানা নাই। ওই জন্যে আমরা জাস্ট করি কি যে কি লেস দেন, মোর দেন বা একটা ইন্টারভ্যাল বের করতে পারি, বাট এক্স্যাক্টলি একটা পয়েন্টের প্রবাবিলিটি কত সেটা আমরা বের করতে পারি না। এটা অলওয়েজ 0, বের করতে পারি না তা না, প্রবাবিলিটি হচ্ছে ওইগুলোর অলওয়েজ 0, এটাই আর কি। সো এইগুলো আমরা অ্যান্সার করতে পারবো। এখন হচ্ছে এই যে অ্যান্সারগুলো করতে পারবো, এগুলো কিন্তু আমরা ম্যানুয়ালিও করতে পারি বা পিডিএফ বা সিডিএফ এর কনসেপ্ট দিয়ে করতে পারি। ম্যানুয়ালি কীভাবে করবো? যেমন আমি একটা ডেটা ক্রিয়েট করে রাখছি, এই যে ডেটা দেখতেছেন না, এখানে হচ্ছে 1000টা পেশেন্ট আছে, 1000টা পেশেন্টের রিয়াকশন টাইমটা এখানে হচ্ছে স্টোর করা আছে, মানে সিনথেটিক ডেটা, নকল ডেটা আর কি। আমি বানাইছি বসে বসে মানে কি প্রোগ্রাম করে বানাইছি, বেশিক্ষণ লাগে নেই। এতে একটা ডেটা আছে। এখন এই ডেটা থেকে যদি আপনাকে আমি বের করতে বলছি যে আপনি একটা পেশেন্ট সিলেক্ট করলেন, তার রিয়াকশন টাইম হচ্ছে 2 এর কম হবে, সেটা কীভাবে বের করবেন? আপনি সিম্পলি দেখবেন এই ডেটা সেটে হইতেছে কয়টা ভ্যালু আছে, যেগুলো ভ্যালু মানে কয়টা ভ্যালু আছে যেগুলো হচ্ছে 2 এর চেয়ে ছোটো। আপনি যদি ওটা বের করে পরে 1000 দিয়ে যদি ভাগ করেন, যেহেতু পেশেন্ট টোটাল 1000 জনই আছে, তাহলে হইতেছে আপনি পেয়ে যাবেন এই যে এই অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন। সো দেখি আমরা ওই অ্যান্সারটা কত আসছে। ওই অ্যান্সারটা আসছে হচ্ছে, ভালো কথা, এটা হইতেছে ওই ডেটা রিস্টোর। সো এই যে ওই অ্যান্সারটা আসছিল হচ্ছে 0.234। এরপরে আপনাকে যদি বের করতে বলে যে কি এক্স গ্রেটার দেন 2 কত, সো আপনি কমপ্লিমেন্ট ইউজ করেন, মানে 1 মাইনাস 0.234 করবেন, তাই চলে আসবে। বা আপনি ওই যে আবার আরেকটাও করতে পারেন, যে কি আপনি দেখবেন এই ডেটা সেটে 2 এর থেকে বড় ভ্যালু কয়টা আছে, পরে সেটাকে 1000 দিয়ে ভাগ করবেন, তাহলে পেয়ে যাবেন। সো ওটা আমরা করে রাখছি, আমি করে রাখছি আর কি। সেটা হচ্ছে 0.766। আপনি দুইটা সিস্টেমে করতে পারেন, সেম রেজাল্টই আসতেছে। এরপর কি বলছে যে কি রিয়াকশন টাইম হচ্ছে 1 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মধ্যে। তাহলে এখন আপনি কী করবেন? এই একটা ডেটা সেট আছে, আপনি দেখবেন এই ডেটা সেটে তো 1000টা ভ্যালু আছে, 1000টা ভ্যালুর মধ্যে কয়টা ভ্যালু 1 থেকে 2.5 ইন্টারভ্যালের মধ্যে পড়ছে। সো সেইগুলোকে আপনি 1000 দিয়ে যদি ভাগ করে দেন, মানে সেই ফ্রিকোয়েন্সিটাকে 1000 দিয়ে ভাগ করে দিলে আপনি প্রবাবিলিটি পেয়ে যাবেন। সো ওটা কত আসছে আমাদের? ওটা আমাদের আসছে হচ্ছে এই যে 0.306। এরপরের কোশ্চেনটা কি যে কি রিয়াকশন টাইম ইজ 2 আওয়ার্স। সো রিয়াকশন টাইম 2 আওয়ার্স কি দেখি, এই যে এক্স এর ভ্যালু যদি 2 হয়, তাহলে ফ্রিকোয়েন্সি একটা একটা করে বাড়বে। অর্থাৎ আমরা দেখবো যে ওই ডেটা সেটে 2 কয়টা আছে, যত কয়টা 2 আছে সেটার ফ্রিকোয়েন্সিকে আমরা টোটাল লেন্থ বা 1000 দিয়ে ভাগ করলেই আমরা প্রবাবিলিটি পেয়ে যাবো। দেখেন অ্যান্সার চলে আসছে কত? 0। অর্থাৎ 2 নাই। হইতে পারতো যে 2 আছে, একটা বা দুইটা আছে, তখন প্রবাবিলিটি 0-র কাছেই চলে যায়। কিন্তু এইটা হইতেছে আপনি রিয়েল লাইফে কীভাবে ডেটাগুলো নিয়ে ডিল করেন আর কি। সো রিয়েল লাইফে তো আপনার কাছে সব থাকেই, সো আপনি হইতেছে এমনি ফ্রিকোয়েন্সি কাউন্ট করে ডিল করেন। এখন হইতেছে আমরা দেখবো যে কি একাডেমিক্যালি আমরা কীভাবে বিষয়গুলো করতে পারি। সো এগুলো করার জন্য আমাদের কনসেপ্ট আসতেছে কি যে কি পিডিএফ অ্যান্ড সিডিএফ। সো পিডিএফটা কি, যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। সো ডিডিও আছে, কিছু বিষয় তো আপনাদের বলা লাগবে। সেটা হইতেছে যে কি এভরি কার্ভ অর লাইন দ্যাট ইউ ড্র অন দি গ্রাফ পেপার ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ অ্যান ইকুয়েশন। এটার অর্থ কি? এই যে আমাদের একটা ডেটা আছে না, এই ডেটাকে তো আমরা চাইলে হিস্টোগ্রাম বানাইতে পারি এটার। সো আমরা যদি হিস্টোগ্রাম বানাই,
সো এই যে একটা হিস্টোগ্রাম বানাইলাম না, এখন এই হিস্টোগ্রামকে কিন্তু আমরা একটা যে লাইন দিয়েও প্রেজেন্ট করতে পারি, যে একটা লিনিয়ার একটা লাইন যাবে। সো সেই লাইনটা কইতেছে আমরা চাইলে একটা ইকুয়েশন মানে করতে পারি। অর্থাৎ শুধু এই ক্ষেত্রে না, পৃথিবীর যে কোনো গ্রাফ পেপারের মানে আমরা যাই আঁকি না কেন, সবগুলো কার্ভ বা লাইনের যে কোনো একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। যেমন স্ট্রেট লাইনগুলোকে আমরা কী দিয়ে রিপ্রেজেন্ট করি, y = mx + c দিয়ে করা যায়। তো এখন হিস্টোগ্রাম থেকে আমরা যে কার্ভ বা লাইনগুলো পাই সেগুলো কিন্তু একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে। যেমন এই হিস্টোগ্রামটা আমরা পাইছি না, এটার কিন্তু একটা ইকুয়েশন আছে। ইকুয়েশনটা চেঞ্জ, দেখেন একটা স্ট্রেট লাইন আমরা যদি টানি, এটার ইকুয়েশন আসবে 1/8x। এটা কিভাবে বের করছে এটা আপনাদের কনসার্ন মানে চিন্তা করার দরকার নেই, কোশ্চেনে এগুলো দেওয়া থাকবে, অলওয়েজ দেওয়া থাকে। আমি ডেটা সেটটা তৈরি করছি জন্য আমি জানি যে এটার পিডিএফ হইতেছে 1/8x। এই ডিপে আপনাদের যাওয়া লাগবে না, জাস্ট আপনি বুঝেন যে কি আমরা যে পেশেন্টের ডেটা নিয়ে আমরা যে ডিল করতেছিলাম সেই ডেটাটাকে যদি আপনি হিস্টোগ্রাম করেন, সেই হিস্টোগ্রাম তো হইতেছে একটা লাইন ফলো করে। এই যে দেখেন উপরে উঠতেছে না, সবই তো একটু একটু করে উপরে উঠতেছে। তো আপনি এরকম একটা লাইন যদি টেনে দেন তাইলে হইতেছে সেই লাইনটা হইতেছে একটা লিনিয়ার ফাংশন হইতেছে। সেই লিনিয়ার ফাংশনটা কি 1/8x। তাইলে এই যে ইকুয়েশনগুলোকে কিন্তু আমরা ফাংশনও বলি। তাহলে এই হিস্টোগ্রামের থেকে আমরা যে কার্ভ বা যে লাইনটা আমরা পাইছি, এই যে হিস্টোগ্রাম থেকে যে লাইনটা আমরা পাইছি, এই লাইনটাকে কি বলে, অর্থাৎ এই লাইনটাকে যদি পরে আমরা একটা ইকুয়েশন বা ফাংশনে কনভার্ট করি, এই যে করছি 1/8x, এইটাই হইতেছে আমাদের সেই পেশেন্ট ডেটার প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। অর্থাৎ the function or equation that we get from our histogram curve বা histogram line is nothing but the probability density function of the continuous random variable. সো এই হচ্ছে আমাদের পিডিএফ এর কনসেপ্ট। এরপরে ওই যে যা বললাম যে the data set we are working with is the reaction time in hours. The PDF of this variable is 1/8x. 1/8x এখানে আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই এক্স এর একটা ডোমেইন দেওয়া থাকে, অর্থাৎ ডেটা সেটে 0 থেকে 4 এর মধ্যে ভ্যালু আছে, এর বাইরের কোনো ভ্যালু নাই। সে বলেছে 0x4, আমরা চাইলে ওটা দেখতেও পারি। আমরা ডাটাটা একটু সর্ট করার দরকার নেই। 0.1 ম্যাক্স। দেখছেন আমাদের মিনিমাম ভ্যালু কত ছিল 0.1 আর ম্যাক্সিমাম কত 3.99 বা 4 এর কাছাকাছি। সো এটাই বলা হয়েছে। সো পিডিএফকে আমরা ইউজুয়ালি যখন দেখি তখন এই এক্স এর ডোমেইনটাও আমরা দিয়ে দিই। এক্স এর ডোমেইন কি, যে ওই ডেটা সেট হইতেছে ওই ডেটা সেটের রেঞ্জটা কত আর কি, যে 0 থেকে 4 পর্যন্ত আছে, এর বাইরে আর কোনো রিয়াকশন টাইম নাই বা কোনো ভ্যালু নাই। সো পিডিএফকে আমরা স্মল f(x) দ্বারা রিপ্রেজেন্ট করি, এটা গুলায় ফেলবেন না। তো যাই হোক, যে কি বলছি, values of x in the PDF must be greater than or equal to 0, otherwise the PDF is not valid. ওকে, আছে x এর ভ্যালু 0 থেকে 0 বা অর্থাৎ x যে ভ্যালুগুলো নেবে সেগুলো হয় 0 হবে না 0 বড় হইতে হবে, এটাই বলছে না, পিডিএফটা ভ্যালিড না। এই নিয়ে আমরা পড়ে আসবো। যাই হোক, এখন এই যে আমরা একটা পিডিএফ ফাংশন পাইলাম না, সো এই পিডিএফটাকে যদি আমরা এই 0 থেকে x রেঞ্জে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা একটা কিউমিউলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন বা সিডিএফ পাবো। সো এই সিডিএফকে আমরা হইতেছে ক্যাপিটাল f(x) দ্বারা রিপ্রেজেন্ট করি। তো আমরা পিডিএফ অ্যান্ড সিডিএফ ক্যালকুলেট মানে পিডিএফ অ্যান্ড সিডিএফ আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করার জন্য চাইলে ইউজ করতে পারি। সো আমরা দেখি, আমরা বের করি যে এই যে f(x)কে আমরা কীভাবে বের করছি, 0 থেকে x পর্যন্ত এই স্মল f(x)কে ইন্টিগ্রেট করছি। ইন্টিগ্রেট যদি আপনি ভুলে যদি যেয়ে থাকেন, অর্থাৎ ক্লাস 9 তো করছিলেন, আমি আই গেস আমি শিওর, যদি ভুলে যান কিছু যে সিম্পল ফর্মুলা আছে আমি দিয়ে রাখছি এখানে, আপনি জাস্ট প্রথম 1 2 3 4 5 প্রথম 5টা ফর্মুলা মুখস্থ করে দেন, তাই হয়ে যাবে। সাইন কস এগুলো লাগবে না, সাইন কস লাগে না এইসব জায়গায়। আর আপনাদের অত কমপ্লেক্স কোশ্চেন করবেও না, মানে বায়োস্ট্যাটে যদি পড়েন আর কি। আর যারা স্ট্যাট 201 করতেছেন ওদের একটু কমপ্লেক্স করবে, বাট বেশি কমপ্লেক্স করবে না। এই প্রথম 5-6টা সূত্র পড়লে হবে, অর্থাৎ ত্রিকোণমিতিগুলো লাগবে না, জাস্ট এইগুলো পড়লেই হবে। আমরা করেছিলাম এই যে
সো এই যে আমরা যেটা বলছি যে কি আমরা পিডিএফ দিয়েও প্রবাবিলিটি ক্যালকুলেট করতে পারি, আবার সিডিএফ দিয়েও করতে পারি, কিন্তু আমরা হলো সিডিএফ দিয়েই প্রবাবিলিটি ক্যালকুলেট করবো। আর এটা হইতেছে রিকমেন্ডেডটা কেন আমি বলি, ওটা আগে দেখাই যে কীভাবে ক্যালকুলেট করতে হয়। যেমন আমরা এই যে বলছিলাম না যে উপরে যে দেখছিলাম যে কি আমরা যে আমাদের কাছে মনে করেন একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল আছে যেমন পেশেন্টের রিয়াকশন টাইম। সো তো এখন আমরা একটা র্যান্ডমলি একটা পেশেন্টের রিয়াকশন টাইম পিক করলাম। সো সেটার ভ্যালু এ থেকে বা এক্স থেকে ছোট হবে, ধরলাম এ থেকে ছোট হবে, সেটার প্রবাবিলিটি কত? সেটার প্রবাবিলিটি কি আমরা এর ভ্যালুটা হচ্ছে এই কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনে বসায় দেবো আর কি। অর্থাৎ এই এফ অফ এক্স যে এটাকে ইন্টিগ্রেট করলে তো আবার কিছু একটা ফাংশন আসবে, রাইট? সো ওই ফাংশনে এক্স এর ভ্যালুর জায়গায় যদি আমরা এ বসায় দিই তাহলে আমরা পাবো কি এক্স লেস দেন এ। তাহলে এক্স গ্রেটার দেন এ কীভাবে পাবো? জাস্ট 1 থেকে এটা যদি মাইনাস করে দেয় তাই হয়ে যাবে। আর এক্স এর ভ্যালু হচ্ছে এ অ্যান্ড বি এই ইন্টারভেলের মধ্যে থাকবে। অর্থাৎ মনে করেন আমরা একটা রিয়াকশন টাইম র্যান্ডমলি পিক করলাম, তো সেই রিয়াকশন টাইম এ আওয়ার থেকে বি আওয়ারের মধ্যে থাকবে, এটার সম্ভাবনা কী হবে? সো আমরা হচ্ছে ক্যাপিটাল এফ অফ বি মাইনাস ক্যাপিটাল এফ অফ এ, অর্থাৎ প্রথমে করবো কি এই বি এর জন্য হচ্ছে আমরা দেখবো এই সিডিএফ এর ভ্যালু কত আসে, তারপরে দেখবো এই এ এর জন্য হচ্ছে আমাদের সিডিএফ এর ভ্যালু কত আসে। অর্থাৎ বড়টা আগে যাবে, বি মানে বড়টা আগে যাবে, এরপরে যাবে হচ্ছে ছোটটা। সো করে যদি আমরা দুটো যদি মাইনাস করে দিই তাহলে হচ্ছে আমরা পেয়ে যাবো যে কি ওই এক্স এর ভ্যালু সেই ইন্টারভেলে থাকবে, সেটার প্রবাবিলিটি কত। আমরা সামনে ম্যাথ আছে, ম্যাথগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। সো এটা হইতেছে রিকমেন্ডেড। আর রিকমেন্ডেড না যেটা, সেটা হইতেছে এই পিডিএফ দিয়ে হইতেছে প্রবাবিলিটি ক্যালকুলেট করা। মনে করেন আপনি ওই যে আবার ক্যালকুলেট করবেন এক্স এর ভ্যালু হইতেছে এ থেকে ছোট হবে, এটার প্রবাবিলিটি কত, তখন হইতেছে আপনাকে 0 থেকে এ পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে, যেটা অ্যান্সার আসে ওইটাই। এরপরে যদি আবার আপনি যদি ওইটাই অ্যান্সার হবে, তখন ঝামেলাটা অ্যাকচুয়ালি কোন জায়গায় বলেন তো? ঝামেলাটা হইতেছে যে আপনি যদি একবার সিডিএফ বের করে ফেলেন তাহলে আপনার জাস্ট একবার ইন্টিগ্রেট করা লাগতেছে। মনে করেন আপনার কোশ্চেন দিল যে এই এ থেকে বি এর মধ্যে আছে, সেটার একটা প্রবাবিলিটি বের করতে বলছে, তারপর আবার বলছে সি থেকে ডি এর মধ্যে আছে, সেটার প্রবাবিলিটি বের করো, আবার ই থেকে এফ এর মধ্যে আছে, সেটার প্রবাবিলিটি বের করো। তাহলে আপনার বারবার ইন্টিগ্রেশন করা লাগতেছে, বারবার আপনি ইন্টিগ্রেশন করবেন কষ্ট করে, তারপরে হচ্ছে অ্যান্সারগুলোও দিন দিয়ে যাবে। তো তার থেকে আপনি কাজ করেন না, যে সেটা হচ্ছে পিডিএফ তো আছে, আপনি একবার সিডিএফ বের করে ফেলেন, তারপরে জাস্ট এই সিম্পল কিছু যোগ বিয়োগ করে দেন, তাই হয়ে যাইতেছে। সো এই জন্য এটা হইতেছে রিকমেন্ডেড। আর এই পিডিএফ দিয়ে অ্যাকচুয়ালি প্রবাবিলিটি ক্যালকুলেট করা সবসময় রিকমেন্ডেড না, মাঝে মধ্যে করা যায় বাট নট অলওয়েজ। সবসময় এফ অফ এক্স মানে ক্যাপিটাল এফ অফ এক্স বা সিডিএফ দিয়ে করাটাই বেটার। তো হইতেছে গেল ঘটনা। সো এখানে একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে যে কি মনে করেন যে কি অ্যাজিউম that x is a continuous random variable that is defined by this pdf f is 1/8 x হচ্ছে হিসাব থেকে বড়, তো সিডিএফ ফাইন্ড করতে বলছে আমাদের। সো রেঞ্জ যাই থাকুক, ইনফিনিটি মানে বলছে 0 থেকে ইনফিনিটি, হুইচ ইজ আনরিয়েল, বাট এই ম্যাথে কোনো প্রবলেম হবে না। সো আমাদের পেতেছে একটা পিডিএফ দেওয়া আছে, আমাদের বলছে কি সিডিএফ বের করতে হবে। তো সিডিএফ আমরা কীভাবে বের করবো উপরে দেখছিলাম, আমরা যদি এটাকে 0 থেকে এক্স পর্যন্ত ইন্টিগ্রেট করি তাহলে হইতেছে আমরা সিডিএফটা পেয়ে যাবো। তাহলে যেখানে করছে প্রথম হচ্ছে আমরা ফর্মুলাটা দেখলাম, যে এইটুকু হইতেছে ফর্মুলা, সিডিএফ ইজ ইকুয়াল টু 0 to এফ অফ এক্স ডিএক্স। তারপরে হচ্ছে ভ্যালু বসান, এফ অফ এক্স এর ভ্যালু কত? এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে এই যে 1/8 ইন্টু এক্স, 1/8 ইন্টু এক্স দিলাম, এরপরে হচ্ছে ডিএক্স অপারেটরটা দিলাম, এবার হচ্ছে ইন্টিগ্রেট করতে হবে। সো 1/8 এক্সটা যদি ইন্টিগ্রেট করি তাহলে কী হবে? 1/8 সামনে থাকতেছে, এক্সকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আসে হচ্ছে গিয়ে x²/2, অর্থাৎ x টু দি পাওয়ার n+1 বাই কি ছিল ফর্মুলা, এটাই তো x টু দি পাওয়ার n+1 বাই n বাই n, মানে n+1। সো এই করে হচ্ছে আমরা এটার ইন্টিগ্রেট করলাম। এরপর জিনিসটা কি, যে প্রথম হচ্ছে এখানে আমরা এক্স এর ভ্যালু বসাবো, এরপরে মাইনাস একটা সাইনে 0 এর ভ্যালু বসাবো। সো এটা করলে ফাইনালি আমাদের অ্যান্সার আসতেছে হচ্ছে x²/16। সো এটা হইতেছে আমাদের সিডিএফ ইন্টিগ্রেশন। যদি ইনকেস ভুলে যদি যাই থাকেন তাহলে টিউটোরিয়াল 2-1টা দেখেন, ইউটিউবে আছে বা অনেক জায়গায়, বা জাস্ট ফর্মুলা দেখেন, বেশি কমপ্লেক্স ইন্টিগ্রেশন করা লাগে না এখানে, জাস্ট ওই একদম বেসিক যেগুলো সেগুলাই। সো হচ্ছে আমরা ইন্টিগ্রেট করে আমরা সিডিএফটা পেয়ে গেলাম। এবার হচ্ছে বলছে কি ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এ র্যান্ডমলি সিলেক্টেড পেশেন্টস রিয়াকশন টাইম ইজ লেস দ্যান 2 hours। মানে এটাই বুঝাইছে আর কি,
এটা আপনি বের করবেন এখান থেকে, বা উপরে যায় দেওয়া ছিল না যে 1/8x0 to 4, এটাই। তাহলে হচ্ছে আমরা কি ফাইন্ড আউট করলাম। আচ্ছা আমি কোশ্চেনটা একদম ক্লিয়ার করে দিই, নাহলে আবার আপনারা যখন ডিভিশন দেবেন তখন গুলাই ফেলতে পারেন। যে গেল এখন কোশ্চেন পেয়েছে কনসিডার এক্সাম্পল 1, তাও তো আমি কিছুই করলাম জিনিস বাদ আছে। এবার ঠিক আছে, যে কনসিডার এক্সাম্পল 1, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট র্যান্ডমলি সিলেক্টেড পেশেন্টস রিয়াকশন টাইম ইজ লেস দ্যান 2 hours। সো আমাদের কাছে একটা ডেটা সেট দেওয়া আছে বা একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল দেওয়া আছে, যেখানে বেশ কিছু পেশেন্টের হচ্ছে রিয়াকশন টাইম দেওয়া আছে ঘন্টায়। সো এখন আমাদের বের করতে বলছে যে কি, যে লেস দেন 2 hours হবে সেটার প্রবাবিলিটি কত। সো লেস দেন 2, রাইট। আমরা কি দেখছিলাম যে আমরা যদি সিডিএফ বের করি, সিডিএফে যদি এই 2 এর ভ্যালুটা যদি বসায় দিই, তাহলে হইতেছে আমরা যে কি লেস দেন ইয়াটা পেয়ে যাবে, যে এক্স লেস দেন এর ভ্যালু হচ্ছে 2, অর্থাৎ এই যে ক্যাপিটাল এফ অফ 2 আমাদের আগে বের করতে হবে। সো আমাদের সিডিএফটা বের হয়েছে কি, সিডিএফটা বের হয়েছে হচ্ছে x²/16, এটাই হচ্ছে আমাদের ক্যাপিটাল এফ অফ এক্স। তাহলে হইতেছে এখানে কি আছে, x²/16 আছে। এখন আপনি x² জায়গায় 2 বসান, অ্যান্সারটা কত আসে 0.25, এটা হইতেছে আমাদের অ্যান্সার। এখন আসেন আমরা অ্যান্সারটা মিলাই দেখি, আমরা তো ম্যানুয়ালি হচ্ছে ম্যাথটা করছিলাম না ওই যে ডেটা জেনারেট করে, সেটাই কি অ্যান্সার আসছিল লেস দেন 2, রাইট। যে লেস দেন 2 আসছে হচ্ছে 0.234, এখানে আসছে কত 0.25, ভ্যালুগুলো খুবই ক্লোজ। ওটা জেনারেটেড দেখে একটু স্মল একটু ভ্যারিয়েশন হয়েছে, এটা ম্যাটার করবে না। সো অর্থাৎ আমরা বলতে পারি যে কি ম্যাথটা ঠিক আছে। এরপর আসছে হচ্ছে কি আমাদের এক্সাম্পল 2, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এ র্যান্ডমলি সিলেক্টেড পেশেন্টস রিয়াকশন টাইম ইজ মোর দ্যান 2 hours। ইজি, জাস্ট কমপ্লিমেন্ট রুলটা ইউজ করে দেন, যে 1 - p অফ এক্স লেস দেন 2 করলে কি হবে, 1 - 0.25 ইজ 0.25 ইজ ইকুয়াল টু 0.75, এটা হচ্ছে অ্যান্সার। দেখি ঠিক আছে কিনা, 0.766, ওকে ভেরি ক্লোজ। সো এটাও ঠিক আছে। এরপরে বলছে কি যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এ র্যান্ডমলি সিলেক্টেড পেশেন্টস রিয়াকশন টাইম ইজ বিটুইন 1 to 2.5 hours। তাহলে এটার ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল এটা, প্রথমে হচ্ছে আপনি সিডিএফ এর মধ্যে বড় ভ্যালুটা বসাবেন, তারপর ছোট ভ্যালুটা বসাবেন, এরপরে মাইনাস করে দেবেন, ওটা হচ্ছে অ্যান্সার। দেখি তো এই যে এখানে বড় ভ্যালু কোনটা, মানে 1 থেকে 2.5 চাইছে তো, সো সবসময় এখানে যেটা আছে সেটাই বড় ভ্যালু থাকবে। ক্যাপিটাল এফ বা সিডিএফ অফ 2.5 মাইনাস সিডিএফ অফ এফ অফ 1, সিডিএফ অফ 1 আর কি। এটা ক্যালকুলেট করেন, তাহলে ক্যালকুলেট করলে কি আসবে, অর্থাৎ x²/16 ছিল, তাহলে হবে 2.5²/16 মাইনাস, ও একটা ঝামেলা করলাম না এখানে আমরা, ঝামেলা তো বেশি মনে হইতেছে। না ঝামেলা করি নাই, নিচে করা আছে আমি খেয়াল করি নাই, সেটাই অ্যান্সার হয়তো। ওকে সো হোয়াটএভার। সো প্রথমে আছে আমরা এই সিডিএফ অফ 2.5 বের করবো, অর্থাৎ x²/16 ছিল আমাদের ফাংশন, এক্স এর জায়গায় 2.5 বসালাম, এটা আসলো। এরপর হচ্ছে আবার এফ অফ 1, তাহলে হচ্ছে x²/16, অর্থাৎ x² এর x এর জায়গায় 1 মানে 1²/16 মানে 1/16 হবে। সো এটা যদি আমরা করি 1/16 = 0.0625। এরপরে এই যে বড় ভ্যালুটা থেকে এই ছোট ভ্যালুটা আমরা বিয়োগ করবো, তখন আসবে কি যে আমরা পেয়ে যাবো যে কি প্রবাবিলিটি অফ এ র্যান্ডমলি সিলেক্টেড পেশেন্টস রিয়াকশন টাইম বিটুইন 1 to 2.5 hours ইজ 0.3281। ম্যানুয়ালি করে কি আসছিল, ম্যানুয়ালি করে আসছে 0.306, 0.3281। আচ্ছা ঠিকই আছে, বেশি ভ্যারিয়েশন নেই। সো এই গেল। এবার হচ্ছে ক্যালকুলেট এক্সপেক্টেড ভ্যালুর একটা কনসেপ্ট পাশে সবসময় আসবে, যে ডিসক্রিটও ছিল। এক্সপেক্টেড ভ্যালু এর আবার আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখবো। এক্সপেক্টেড ভ্যালু জিনিসটা কি, এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে মিন। তো আমাদের যে এই অনেকগুলো পেশেন্ট আছে, মেইনলি ওই যে 1000টার মতো পেশেন্ট ছিল,
সো ওই পেশেন্টগুলোর হচ্ছে রিয়াকশন টাইমের এবার যদি করি তাহলে কত অ্যান্সার আসে, তাহলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে ম্যানুয়ালি যদি করি, অর্থাৎ সেই ডেটা থেকে যদি আমরা করি, আসে হচ্ছে 2.69। এখন আমরা হচ্ছে এই ফর্মুলা দিয়েও করে দেখবো, অর্থাৎ ইন্টিগ্রেশন করে দেখবো। সো ওইটার নিয়ম কি, এটা হচ্ছে মিউ বা এক্সপেক্টেড ভ্যালু ইজ ইকুয়াল টু এই যে -∞ থেকে +∞, এইখানটা বোঝাইছে আর কি এক্সের আর কি এক্সের যে রেঞ্জটা ছিল না, মানে 0 থেকে 4 ছিল যে, সেটাই বুঝাইছে। জাস্ট -∞ থেকে +∞ একটা ফর্মুলা দেওয়া হয়। সো এই নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই, জাস্ট এক্সের যে রেঞ্জটা ছিল, এই যে রেঞ্জটা যে ছিল 0x to 4, এখানে -∞ জায়গায় 0 বসবে, +∞ জায়গায় 4 বসবে, দ্যাটস ইট। তো এটা গেল। সো এক্স ইন্টু এফ অফ এক্স ডিএক্স না, কিন্তু একটা এক্স এক্সট্রা গুণ করতে হবে, করে এটার ইন্টিগ্রেট করতে হবে 0 to 4 বা -∞ থেকে +∞ পর্যন্ত আর কি, অর্থাৎ ডোমেইনটা যত দূর। সো এটা করলে আমরা পাবো। দেখি যে আমাদের কোশ্চেন দিছে যে ক্যালকুলেট দ্য মিন রিয়াকশন টাইম। সো উই নিড টু ফাইন্ড দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ দ্য কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। আমাদের এই কেসে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলটা কি, রিয়াকশন টাইম ইন আওয়ার্স। সো এই যে আমরা ক্যালকুলেট যদি করি, -∞ জায়গায় 0 বসালাম আর +∞ জায়গায় 4 বসালাম। এটা হচ্ছে একটা ফর্মুলার এক্স এক্সট্রা বসালাম। আর এফ অফ এক্স আমাদের কী ছিল, আমাদের পিডিএফ ছিল হচ্ছে 1/8x, এটাও বসাই দিলাম। তখন তাহলে কি আসে, এক্স ইন্টু এক্স মানে x²/8। এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আসবে কি, তাহলে হচ্ছে 1/8 হচ্ছে বাম সাইডে চলে যাবে, আর তারপরে এখানে পরের আসবে হচ্ছে x³/3 চলে আসবে। সো আমরা যদি সব পরে ফাইনালাইজ করে যদি গুণ করি তাহলে x³/24 আসবে, আর এখানে 4 আর 0, অর্থাৎ প্রথমে আমাদের ক্যালকুলেট করতে হবে কি 4³/24, এই যে 4³/24। এরপর হচ্ছে একটা সূত্রের একটা মাইনাস দিব, দিয়ে হচ্ছে আমাদের এই x³/24 আবার ক্যালকুলেট করতে হবে, কিন্তু এবার x এর ভ্যালু থাকবে হচ্ছে 0। তাহলে 0³/24 যদি আমরা করি 0 চলে আসে, তখন তাহলে আমাদের এইটা যদি শুধু ক্যালকুলেট করে আসে কত, 0, মানে 2.67 অ্যান্সার চলে আসে। আমাদের এখানে কত আসছিল 2.69। সো এক্সপেক্টেড ভ্যালু ঠিকই আছে আমাদের। এই গেল হচ্ছে যে মিন রিয়াকশন টাইম, অর্থাৎ হইতেছে ওই পেশেন্টগুলোর অ্যাভারেজ রিয়াকশন টাইম হচ্ছে 2.67 আওয়ার্স। এই যে সো দ্য মিন রিয়াকশন টাইম অফ দ্য পেশেন্টস আফটার দে আর অ্যাডমিনিস্ট্রেট দ্য ড্রাগ ইজ 2.67 আওয়ার্স। এরপর হচ্ছে সিমিলারলি ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা কি, যে মিন তো বের করলাম, তো এবারে হইতেছে সবাই 2.67 ঘন্টা পর হইতেছে রিয়াকশন দেয়, বাট এটার তো কিছু ভেরিয়েশন আছে। সো সেই ইউজুয়াল বা জেনারেল ভেরিয়েশনটা কত দূর, সেই ইন্টারভেলটা বের করার জন্য আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা ক্যালকুলেট করি, যে এবারে যে স্প্রেডটা কত দূর হইতেছে। তো ওইটার হচ্ছে ফর্মুলা আছে, আমরাকে ম্যানুয়ালি করে দেখি কি আসে অ্যান্সার। ম্যানুয়ালি আসে কত 0.95, আর ম্যাথমেটিক্যালি যদি করি, যে ম্যাথমেটিক্যালি করার আর একটা ফর্মুলা আছে। প্রথমে আমাদের ভেরিয়েন্স বের করতে হয়। ভেরিয়েন্সের সূত্র তো জানেন যে e⁻x² - e(x²), পরে ওটার রুট করলে আমরা ভেরিয়েন্স পেয়ে যাব। সো এই যে আবার সেম কোশ্চেন, যে ক্যালকুলেট দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ রিয়াকশন টাইম অ্যান্ড ইন্টারপ্রেট। তো প্রথমে আমরা ভেরিয়েন্স ক্যালকুলেট করবো, e(x²) ক্যালকুলেট করতে হবে। e(x²) কেমনে ক্যালকুলেট করে, সেটা হইতেছে আপনি x² × f(x) দেবেন। যখন e(x) ক্যালকুলেট করছিলেন তখন x × f(x) দিছিলেন, আর এখন e(x² ক্যালকুলেট করবেন, তাই x² × f(x) দেবেন। তো এই যে দেন f(x) এর ভ্যালু কত, 1/8x ছিল, 1/8x ছিল, আর এই সামনে একটা x², এই যে ফর্মুলার x², সো অর্থাৎ এখন x³/8 হবে। সো এটা আপনি ইন্টিগ্রেট করেন, ইন্টিগ্রেট করে ফাইনালি যেটা আসতেছে x⁴ ডিভাইডেড বাই 8 × 4। সো এটাতে যদি আপনি আবার প্রসেস করেন, প্রসেস করে দিতেছে আমাদের ভ্যারিয়েন্সটা আসতেছে হচ্ছে 8, সরি ভ্যারিয়েন্স 8 আসতেছে না, e(x²) 8 আসতেছে। এবার হচ্ছে আপনি যে এই ফর্মুলাটা বসায় ভ্যারিয়েন্স তৈরি করেন, e(x²) কত আসতেছে 8, আমাদের এক্সপেক্টেড ভ্যালু কত ছিল 2.67, এটার যদি স্কোয়ার করে যে স্কোয়ার করলাম ভ্যারিয়েন্স আসতেছে 0.8711। এরপর আপনি যদি এটার যদি রুট করেন তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন চলে আসবে 0.933, আমাদের আসলে কত 0.95, সো একটু ক্লোজ ঠিকই আছে। সো এখন হচ্ছে এটার একটি ইন্টারপ্রিটেশনও দেওয়া হয়েছে, যে প্রথম হচ্ছে জেনারেল ইন্টারপ্রিটেশন, পরেরটা হচ্ছে কনটেক্সচুয়াল ইন্টারপ্রিটেশন আর কি। সো আপনি যে কোনো একটা দিলেই হবে, বা আপনি দুইটাই দেন। যেমন ডিআরবিতে আমি জাস্ট আপনাদেরকে কনটেক্সচুয়াল ইন্টারপ্রিটেশনটাই দেখাইছিলাম, জেনারেলটা দেখাইনি, বিকজ জেনারেল নিয়ে আমরা আলোচনা করছিলাম মেবি হচ্ছে এই লেকচার 2 না 3-তে যখন ডিসপারশন পড়তেছিলাম তখন। সো জেনারেলটা কি আসে, যে the reaction time for the patient is on average 0.933 hours far away from the mean reaction time.
মানে একজনের মনে করেন রিয়াকশন টাইম যদি 2.67 হয়, তাহলে আর একজনের হইতেছে হবে এর থেকে 0.933 আওয়ার্স দূরে আর কি। আওয়ার বেশি হইতে পারে, কম হইতে পারে, অন এভারেজ এটাই বুঝাইছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো যে অলসো ইট ক্যান বি পসিবল দ্যাট দ্য মিন রিয়াকশন টাইম উইল ফল ইনসাইড দিস ইন্টারভেল। সেটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু বা মিন প্লাস মাইনাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত আসে 1.737 থেকে 3.603 আওয়ার্সের মধ্যে। তো আপনি যদি হইতেছে র্যান্ডমলি যদি মনে করেন একজনকে পিক করলেন, তাহলে হইতেছে মনে করেন যে কি এই মিন রিয়াকশন টাইমটা এটার এই ইন্টারভেলের মধ্যে পড়ার চান্সটা বেশি আর কি। এটাই। আর একটা একটু কড়া একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে কি, এটা আমি আমার আর একটা স্লাইড আছে ওখান থেকে তুলে দিচ্ছি, লিখতে আলসেমি লাগতেছিল। সো কনসিডার দি ইমেজের আছে। ওকে, এক্সাম্পল কি আছে যে সাপোজ এক্স ইজ এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল উইথ pdf is equal to half x for x in the interval 0 to and f of x 0 so calculate e of x and okay blah blah blah। তো এটা কিন্তু একটা পিসওয়াইজ ফাংশন। পিসওয়াইজ ফাংশন মানে কি, আমরা কিন্তু আমাদের পিডিএফটাকে পিসওয়াইজ ফাংশনে কনভার্ট করতে পারি। এর মানে কি, মানে ওইটাই যে কি স্মল এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হাফ এক্স, এরপরে এক্স এর একটা রেঞ্জ দিয়ে দেওয়া হয়েছে। এখন কথা হইতেছে এক্স এর এই রেঞ্জটা তো দিয়ে দেওয়া হয়েছে, ওকে ভালো, কিন্তু আপনারা কি চিন্তা করছেন এই রেঞ্জের বাইরে যদি আপনি কোনো ভ্যালু বসান, তাইলে সেই এফ অফ এক্স এর ভ্যালু কত হবে? এই কনটেক্সটে ভ্যালু হবে হচ্ছে 0। অর্থাৎ আপনি যদি এর বাইরে যদি 0 থেকে 2 এর বাইরে যদি কোনো একটা ভ্যালু যদি আপনি হাফ এক্সে বসান বা পিডিএফে যদি বসান, তাহলে এটার ভ্যালু হচ্ছে 0 হয়ে যাবে কোনো একটা কারণে। মানে এইটাই আর কি, যে কি 0 এলস ওয়ার যা দেওয়া আছে না, এই জিনিসটা আপনারা স্কিপ করবেন জাস্ট। যেখানে 0 এলস ওয়ার দেওয়া থাকে ওই লাইন আপনি দেখবেনই না। সো হাফ এক্স এর জন্য কি দেওয়া আছে, তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হাফ এক্স, তারপরে ডোমেইন কি 0 to 2, মানে এক্স হইতেছে 0 আর 2 এর মাঝখানে আর কি। এক্স গ্রেটার দেন 0, তারপরে লেস দেন 2 এটা। তো এটা হচ্ছে আমাদের ই অফ এক্স এক্সপেক্টেড ভ্যালু বের করতে বলছে। তো এটার ফর্মুলা কী ছিল, এই যে মাইনাস ইনফিনিটিতে প্লাস ইনফিনিটিতে করে এরপর হচ্ছে এফ অফ এক্স দেওয়া লাগবে। তো মাইনাস ইনফিনিটির জায়গায় যাবে হচ্ছে গিয়ে কত 0, আর প্লাস ইনফিনিটির জায়গায় যাবে হচ্ছে কত 2। তাহলে এক্স ইন্টু এফ এফ এক্স অর্থাৎ এক্স ইন্টু হাফ এক্স ডিএক্স করলাম। এটার যদি আপনি ইন্টিগ্রেশন করেন লাস্টে এতে অ্যান্সার যদি প্রসেস করেন শেষ পর্যন্ত 4/3 চলে আসবে। এরপরে বলছে কি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উপরে তো দেখাইলাম যে আপনি কোনো নেই। সো এটার মেইন প্যারাটা করে দিচ্ছে এই পিস ওয়াইজ ফাংশন, বাট এটা নিয়ে অ্যাকচুয়ালি ঘাবড়ানোর কোনো দরকার নেই। নিচে 0 এলস হওয়ার লেখা থাকবে, যেখানে 0 এলস হওয়ার লেখা থাকবে ওটা আপনি ইগনোর করে দেবেন। ইগনোর করে জাস্ট যে ভ্যালিড যে ইন্টারভেলটা আছে ওইটা নিয়ে কাজ করবেন। এখানে আর একটা এইরকম আর একটা আছে যে এইখানে দেখেন দি পিডিএফ অফ এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল এক্স ইজ গিভেন, ক্যালকুলেট সিডিএফ এক্সপেক্টেড ভ্যালু ভ্যারিয়েন্স, অলসো ক্যালকুলেট probability of x taking a value between 0.25 to 0.95 and wow 1.25 and 1.75। এটা কঠিন। সো প্রথমে আপনার কাজটা কি, আপনি লিখলেন যে যা দিছে লিখলেন, এলস ওয়ার আছে না, এই এলস ওয়ারটা বাদ দিয়ে দিবেন। বাদ দিলে মনে মনে বাদ দেন। আমাদের হচ্ছে সিডিএফ ক্যালকুলেট করতে বলছে। এবার কি করবেন দেখেন, কোথায় সিডিএফ ক্যালকুলেট, আচ্ছা ডিটেক্ট করে দিছে 2/3 ইন্ডেক্স ডিরেক্ট করে দিছে। সো এটার সিডিএফ কেমন হবে চিন্তা, এটা কিন্তু আমাদের পিডিএফ দেওয়া আছে। তো সিডিএফ কেমন হবে জানেন, আপনার এখানে কিন্তু ভ্যালিড ইন্টারভ্যাল দেখেন দুইটা। এক্স এর ভ্যালু যদি 0 থেকে 1 হয়, তাহলে হইতে সেই পিডিএফটা হবে কেমন 2x/3। আবার এক্স এর ভ্যালু যদি 1 থেকে 2 যদি হয়ে যায়, তখন আবার পিডিএফ চেঞ্জ হয়ে যাইতেছে। চেঞ্জ হয়ে হইতেছে কি যে 2/3। তখন ছিল কত 2x/3, 0 থেকে 1 এর জন্য ছিল 2x/3। আর এক্স এর ভ্যালু যদি 1 থেকে 2 এর মধ্যে থাকে, তাহলে হইতেছে পিডিএফটা হয়ে যাইতেছে শুধু 2/3। তাহলে এটা যদি আপনার বের করতে বলে, সিডিএফ বের করতে বলে, তাহলে কেমনে বের করবেন? সিম্পল, জাস্ট এইটা ইন্টিগ্রেট করবেন, এইটা ইন্টিগ্রেট করবেন, তাই হয়ে যাবে। দেখেন 2x/3 যদি আপনি ইন্টিগ্রেট করেন 0 থেকে x পর্যন্ত, তখন হইতেছে x²/3 আসবে। সো এটা আপনি লিখে দিলেন x²/3 ইফ এই যে পরের টিয়াটা দিয়ে দিলেন। এরপরে 2/3 যদি আপনি করেন যে ইন্টিগ্রেশন করেন 0 থেকে x পর্যন্ত, তখন অ্যান্সার কত আসবে 2/3x। সো আপনি ওটা ওখানে বসাই দিলেন, জাস্ট এটার ইন্টিগ্রেট করে যেটা আসে উপরে বসাই দিলেন, এখানে করে যেটা আসে এটা বসাই দিলেন। আর এই 0 এলস ওয়াইটার তো ইগনোর করেন, ইগনোর করে তারপর জাস্ট এখানে লিখে দিবেন আর কি। সে হইতেছে আমাদের সিডিএফটা হয়ে গেল। এরপরে আমাদের কি বলছে যে সিডিএফ এক্সপেক্টেড ভ্যালু বের করতে বলছে।
এক্সপেক্টেড ভ্যালু কি আসবে। একটু জুম করে, আমি নিজেই তো দেখতে পারতেছি না। সো ই অফ এক্স তাহলে ফর্মুলা কি দেখলাম আমরা, যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স করতে হবে, ওইটাই তো সি এক্স হবে। তো এখন দেখেন এখানে কিন্তু আমাদের পিডিএফ কি দুইটা দেওয়া ছিল না, 0 থেকে 1 জন্য একটা পিডিএফ, আবার 1 থেকে 2 জন্য আর একটা পিডিএফ। তো এই জন্য কী করা হয়েছে, এখানে প্রথমে 0 থেকে 1 জন্য এই এক্স ইন্টু 2x/3 ডিএক্স এটা বের করছে, প্লাস মাঝখানে একটা প্লাস চিহ্ন দিছে। তারপরে 1 থেকে 2 জন্য যেটা, সেটার জন্য আবার আলাদা করে ইন্টু এফ এক্স বের করছে আর কি, মানে এক্স ইন্টু এফ এক্স বের করছে। আবার রিভিউ করে সেটা হচ্ছে প্রথমে কি 0 থেকে 1 জন্য 2x/3, এই যে 0 থেকে 1 জন্য 2x/3 ডিএক্স, আর এখানে ফর্মুলা রয়েছে এক্স, এই এক্স ফর্মুলার এক্স, প্লাস এরপরে ইন্টারভ্যাল কি 1 থেকে 2। সো 1 থেকে 2 পর্যন্তর জন্য ফাংশনটা কি বা পিডিএফটা কি 2/3। সো 2/3 এখানে বসাইছে, আর এখানে হচ্ছে ফর্মুলার এক্স দিয়ে ডিএক্স। আপনি যদি পুরোটা করেন, পুরোটা করার পরে দেখবেন যে অ্যান্সার আসে 11/9। করা ইজি। আপনি যেভাবে এই একটা করতেন না, যেভাবে একটা করতেন ওইভাবে ওই আরেকটাও করে দেবেন, করে যোগ করে দেবেন, আলাদা আলাদা করে ভেঙে করে দেবেন, তাই দেখবেন যে 11/9 এর অ্যান্সার চলে আসছে। এরপর আবার এই সিম্পলি ভ্যারিয়েন্স বের করতে বলছে। সো ভ্যারিয়েন্স বের করার জন্য আবার কি ই অফ এক্স স্কোয়ার বের করা লাগবে। সো আপনি যদি ই অফ এক্স বের করতে পারেন, ই অফ এক্স স্কোয়ার সিম্পলি বের করতে পারবেন, ওই যে আবার মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এক্স স্কোয়ার এফ এক্স ডিএক্স। সো প্রথমে কি আসবে, প্রথমে ইন্টারভ্যালটা ছিল হচ্ছে 0 and 1। সো 0 and 1 এর জন্য এই যে এক্স স্কোয়ার ফর্মুলার এক্স স্কোয়ার, 0 and 1 এর জন্য পিডিএফ ছিল কি 2x/3। সো বসাইলেন, তারপরে ডিএক্স মানে ইন্টিগ্রেট যেহেতু করা লাগবে, সো অপারেটরটা দিলেন, এরপরে প্লাস দিলেন, যেহেতু আমাদের আরেকটা ইন্টারভ্যাল আছে, একের পরে 1 শেষ হয়েছে এখানে, পরে আবার 1 শুরু হয়েছে, সো প্লাস দিলেন, দিয়ে আবার আপনি ইন্টিগ্রেট করবেন, মানে 1 থেকে 2 পর্যন্ত ইন্টিগ্রেট করবেন, কাকে এই 2/3কে ইন্টিগ্রেট করবেন, আর সামনে হইতেছে এই ফর্মুলার একটা এক্স স্কোয়ার থাকবে। সো এটা বের করলে 31/18 চলে আসবে। পরে ভেরিয়েন্স বের করলেন, এই যে ফর্মুলা, অর্থাৎ কি ফর্মুলা ছিল হচ্ছে কি এটা মাইনাস এটা হোল স্কোয়ার, রাইট। সো ই অফ এক্স স্কোয়ার কত আসছে 31/18, তারপরে ই অফ এক্স হোল স্কোয়ার কত আসছে 11/9 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0.28 এই গেল। এবার হইতেছে দেখেন, আবার বলছে কি ক্যালকুলেট প্রবাবিলিটি অফ এক্স টেকিং এ ভ্যালু বিটুইন 0.25 and 0.95। এখন সিডিএফ এর ব্যাপারে যেটা আমরা বলছিলাম যে কি আমরা প্রবাবিলিটি ক্যালকুলেট করবো সিডিএফ থেকে, ওটা করলে সুবিধা হয়। তো সিডিএফ আমরা বের করছি, এখন সিডিএফ তো দুইটা, তো এই দুইটা সিডিএফ এর মধ্যে যদি এইটা ক্যালকুলেট করতে যাই, আমরা কোন সিডিএফ ব্যবহার করব। সো এইখানের ব্যাপারটা কি 0.25 and 0.95 এটা কোন ইন্টারভ্যালের মধ্যে পড়ে, এইটা পড়া হচ্ছে এই যে 0 থেকে 1 এর মধ্যে। 0 থেকে 1 এর মধ্যে 0.25ও পড়ে, 0.95ও পড়ে, কিন্তু 1 থেকে 2 এর মধ্যে কিন্তু 0.25 আর 0.95 পড়তেছে না। তাই আমরা এই সিডিএফটা ইউজ করব এই ম্যাথটা সলভ করার জন্য। সো এই যে to calculate probability of x taking a value between 0.25 to 0.95, we would use the first CDF, which is valid between 0 to 1, because 0.25 and 0.95 falls under the range 0 to 1. তারপর আবার to calculate probability of x taking a value between 1.25 and 1.75, we would use the second CDF, অর্থাৎ এই যে এইটা কেন, কারণ which is valid between 1 to 2, 1.25 and 1.75 দুইটাই হইতেছে এই 1 থেকে 2 এর ইন্টারভ্যালের মধ্যে পড়ে যায়। সো এটা হইতেছে ঘটনা। তাহলে এটা আমরা বের করি, কীভাবে বের করবো সেটা হচ্ছে 0.25 and 0.95 এর জন্য, রাইট। আমাদের এইটার জন্য আমাদের সিডিএফ কি এক্স স্কোয়ার বাই 3। তাহলে প্রথমে আমরা কী দেবো 0.95 স্কোয়ার বাই 3 মাইনাস 0.25 স্কোয়ার বাই 3 বের করলাম, 0.28 অ্যান্সার আসলো। এরপর হচ্ছে আমরা এটা বের করবো। এটা কীভাবে বের করবো, সো একইভাবে এটার জন্য আমরা সিডিএফ কোনটা ইউজ করবো বললাম 2/3x। সো তাহলে অ্যান্সারটা কী হবে, সেটা হচ্ছে 2/3 ইন্টু 1.75, এই যে যেহেতু পরোটা থাকে 1.75, তারপর হচ্ছে ফর্মুলার মাইনাস 2/3 ইন্টু 1.25, যে 2/3 ইন্টু 1.25 এটা হচ্ছে 0.33 অ্যান্সার। এই হচ্ছে কালার, এটাই ছিল একটা কমপ্লেক্স প্রবলেম যেটা, সেটাই। তো এখানে আর একটা এক্সট্রা কথা আমি বলতে, সেটা হচ্ছে যে কি আপনারা বুঝছেন তো এই যে কি কখন সবসময় কিন্তু আমরা যেরকম এর আগের এক্সাম্পল রিয়াকশন টাইম দিয়ে দেখলাম, আমরা একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল এক্স ধরলাম, রিয়াকশন টাইম সবসময় কিন্তু ওই রকম প্র্যাকটিক্যালিটি কিন্তু দিয়ে দিবে না, মাঝে মধ্যে যেরকম বলে দিবে জাস্ট যে কোনো একটা র্যান্ডম ভ্যারিয়েবল এরকম জোর পিডিএফ এরকম এরকম এরকম
ওরকম দিয়ে একটা ধরাই দিবে আর কি। অর্থাৎ এইটাও কিন্তু একটা ডেটা সেট থেকেই নেওয়া হয়েছে, পুরোটাই একটা ডেটা সেট থেকেই নেওয়া হয়েছে আর কি। সো ওটা কোথা থেকে নেওয়া হয়েছে সেটা আমরা জানি না, বাট ওইটাও একটা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। সো ওইটার কিছু প্রপার্টিজ দিয়ে ম্যাথটা দিছে আর কি, এটাই। তো এবার হচ্ছে আমাদের আসছে যে ভ্যালিডেটিং পিডিএফ। ভ্যালিডেটিং পিডিএফ মানে কি, একটা পিডিএফ কি আসলে ভ্যালিড নাকি সেটা দেখার জন্য হচ্ছে দুইটা কন্ডিশন থাকে। সেটা হচ্ছে এফ অফ এক্স হচ্ছে 0 থেকে বড় বা সমান হবে এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্যই, এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্যই সেটা হচ্ছে আপনার এফ অফ এক্স 0 থেকে বড় হবে বা সমান হবে। তারপরে যে পিডিএফটা যদি একটা স্পেসিফিক ইন্টারভ্যালে যদি ডিফাইন করা থাকে, তাহলে আপনি সেই ইন্টারভ্যালের আন্ডারে যদি সেটা ইন্টিগ্রেট করেন তাহলে অ্যান্সার আসবে হচ্ছে গিয়ে 1। অর্থাৎ আমরা যে একদম উপরে যে পেশেন্টের ইয়াটা দেখছিলাম, এটা কিন্তু একটা ভ্যালিড পিডিএফ ছিল। কীভাবে সেটা প্রমাণ করতে পারেন, আপনি যদি 0 থেকে 4 পর্যন্ত এটা যদি ইন্টিগ্রেট করেন দেখবেন অ্যান্সার 1 চলে আসছে। এটা আপনি নিজে নিজে করে দেখেন, এটা দেখবেন অ্যান্সার 1 চলে আসছে। তারপর আপনি এক্স এর ভ্যালু যাই বসান, এক্স এর ভ্যালু হচ্ছে আপনি কি 0 থেকে 4 এর মধ্যে যে কোনো এক্স এর ভ্যালু আপনি বসালে এক্স এর মান হয় 0 হবে, নয় 0 থেকে বড় হবে। সো এটা কি, এটাই হচ্ছে একটা ভ্যালিড পিডিএফ। এরপর হচ্ছে আমাদের যে এক্সাম্পল 9 একটা দেওয়া আছে, চেক ওয়েদার দ্য পিডিএফ ইজ ভ্যালিড। একটা পিডিএফ দেওয়া আছে, এফ অফ এক্স কি ই টু দি পাওয়ার এক্স প্লাস 2/x, তারপর হইতেছে এই এক্স এর ভ্যালু কি কি নিতে পারে, 1 নিতে, মানে 1 থেকে 3 এর মধ্যে যে কোনো ভ্যালু এক্স নিতে পারে আর কি। এখানে লেস দেন ইস্যু বলছে যে কি লেস দেন ইস্যু পাত্তা দিবেন না, মানে 1 তারপরে এক্স গ্রেটার দেন 1 লেস দেন 3, এর মানে আপনাদের কি মনে হইতেছে এক্স শুধু 2 নিতে পারে, তাই তো? বিষয়টা এরকম না, এটা কন্টিনিউয়াস কেস। অর্থাৎ আমরা এখানে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল নিয়ে আলোচনা করতেছি। সো এখানে গ্রেটার দেন ইকুয়াল টু লেস দেন ইকুয়াল টু এগুলোর কোনো মানে নেই। মানে হইতেছে এক্স যে কোনো ভ্যালুই নিতে পারে 1 থেকে 3 এর মধ্যে, যে কোনো ভ্যালু, এনিথিং পসিবল। 1 থেকে 3 এর মধ্যে ইনফাইনিটটা নাম্বার আছে, সেই ইনফাইনিট নাম্বারের যে কোনোটাই হইতেছে এক্স নিতে পারে আর কি। সো দেখে এর সলিউশন দেখি যে আমাদের প্রথম কন্ডিশন কি, এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্য এটার মান 0 থেকে বড় হবে। সো আপনি যাই বসান, এক্স এর ভ্যালু যদি এক্স হইতেছে 1 থেকে 3 এর মধ্যে যে কোনো ভ্যালু নিতে পারে, সেই যে কোনো ভ্যালু আপনি যদি এখানে বসান দেখবেন এফ অফ এক্স এর মান অলওয়েজ 0 থেকে বড় আসতেছে বা সমান আসতেছে। সো কন্ডিশন 1 স্যাটিসফাইড, এই যে এই কন্ডিশনটা স্যাটিসফাই হয়। এবার হইতেছে সেকেন্ড কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে, সেটা কি, যে ইফ দ্য পিডিএফ ইজ ডিফাইন্ড ওভার এ স্পেসিফিক ইন্টারভাল। সে ইন্টারভালটা দেওয়া আছে 1 থেকে 3 এর মধ্যে, এইটা হইতেছে ডিফাইন করা হয়েছে, এই পিডিএফটা হচ্ছে 1 থেকে 3 এর মধ্যে ডিফাইন করা হয়েছে। সো এখন আমরা করবো কি 1 থেকে 3 এর মধ্যে এইটা হইতেছে ইন্টিগ্রেট করবো। সো আমরা যদি এটা ইন্টিগ্রেট করি তাহলে কি আসে, সো আমাদের ফাংশনটা কি ই টু দি পাওয়ার এক্স প্লাস, ও সরাসরি করে দিচ্ছে, বাহ। সো ফাংশনটা ছিল আমাদের ই টু দি পাওয়ার এক্স প্লাস, যাই হোক সরাসরি আমি নিজেই করছি, আমি নিজেই নিজের পচাইতে পারি না, যাই হোক। সো ই টু দি পাওয়ার এক্স প্লাস 2/x, এটা ইন্টিগ্রেট করলে কি হয়, ই টু দি পাওয়ার এক্সকে যদি আপনি ইন্টিগ্রেট করেন তাহলে ই টু দি পাওয়ার এক্স হবে। 2/xকে যদি করেন তাহলে কি হবে, তাহলে 2 into 1/x আসতেছে, রাইট? এখন 2কে আপনি ওই ধ্রুবক ধরে আগে সামনে রেখে দেন, তাহলে 1/xকে যদি আপনি ইন্টিগ্রেট করেন তাহলে ln x আসে। সো 2/xকে ইন্টিগ্রেট করলে 2 ln x আসতেছে, এটাই হইলো আর কি। তো ইন্টিগ্রেট করলাম, আসলো। এখন তাহলে হইতেছে এইটুকু ইভ্যালুয়েট করতে হবে যে 3 বসায় আর 1 বসায় দেখতে হবে কি আসে। সো 3 এ প্রথম আমরা এই এক্স এর জায়গায় 3 বসাবো, তাহলে ই টু দি পাওয়ার 3 প্লাস 2 ln 3, এরপরে ফর্মুলার মাইনাস দিব। তারপর হচ্ছে আমরা আবার এই রাশিটুকু 1 দিয়ে ইভ্যালুয়েট করবো। সো এই যে সূত্রের মাইনাস ব্র্যাকেট দিয়ে দিলাম যেন যোগ বিয়োগে কোনো ভুল না হয়, প্লাসের মাইনাসটা প্লাস না যেন করে ফেলি। সো এরপর হচ্ছে ই টু দি পাওয়ার কত, ই টু দি পাওয়ার 1, সো ই টু দি পাওয়ার 1 প্লাস 2 ln 1। সো এটা আসলো। এখন আমরা যদি এটা যদি ইভ্যালুয়েট করি তাহলে দেখবো যে কি অ্যান্সার আসতেছে হচ্ছে 19.56, অথচ আসার কথা ছিল কত 1, আসছে কত 19.56। তাহলে কন্ডিশন 2 স্যাটিসফাই হয় নাই। তাহলে আমরা কি বলবো যে কি পিডিএফটা ভ্যালিড না, এই গেল। এইটাইতে আর একটা টাইপ কোশ্চেন যেটা আসতে পারে, পিডিএফ ভ্যালিড কি ইনভ্যালিড না সেটা বের করা। এরপর হচ্ছে আরেক ধরনের কোশ্চেন, সেটা হচ্ছে যে দ্য পিডিএফ অফ এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল ইজ গিভেন। ওকে, দিল এফ অফ এক্স ইজ ইকুয়াল টু কে ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 2/x। এরপর হচ্ছে একটা রেঞ্জ দেওয়া আছে 1 x থেকে 5 এর মধ্যে।
কে এর মান কত, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে অ্যান্ড ফিনিশ রাইটিং এফ অফ এক্স, অর্থাৎ কে এর ভ্যালুটা বের করে এফ অফ এক্সটা আপনি পরিপূর্ণ করেন। এরপর হইতেছে ক্যালকুলেট পি এক্স গ্রেটার দেন 2.25, অর্থাৎ এক্স টেকিং এ ভ্যালু গ্রেটার দেন 2.5। সো পি এর এটার ভ্যালু কেমনে বের করা লাগবে সেটা হইতেছে সলিউশন দেখাই বলি। সো ভ্যালিড পিডিএফ এর একটা বৈশিষ্ট্য কি, আপনি যদি এই পিডিএফকে হইতেছে তার যে ডিফাইন্ড ইন্টারভ্যাল আছে সেই ইন্টারভ্যালের আন্ডারে যদি আপনি ইন্টিগ্রেট করেন তাহলে সেটার অ্যান্সার আসবে কত 1। সেকেন্ড কন্ডিশনে যে দেখলাম এই যে ইফ দ্য পিডিএফ ইজ ডিফাইন্ড ওভার এ স্পেসিফিক ইন্টারভ্যাল এ বি দেন এফ অফ এক্স আন্ডার এ টু দি পাওয়ার বি ডিএক্স ইজ ইকুয়াল টু 1, সেটাই তো। সো এই যে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম, এই ইকুয়েশনটা যদি আমরা সলভ করি তাহলে কি এর ভ্যালু পাবো। সো সলভ কেমন করবো সেটা হইতেছে আমাদের প্রথমে এটার ইন্টিগ্রেট করা লাগবে। ইন্টিগ্রেট যদি করি কে তো হইতেছে ওই সাইডে চলে যাবে, অর্থাৎ কে আমাদের এখন ইগনোর করলেও পারি। সো ই টু দি পাওয়ার এক্স প্লাস 2 অফ এক্সকে আমরা ইন্টিগ্রেট করবো, করলে কি আসবে, এই যে কে সামনে পড়ে আছে ই টু দি পাওয়ার এক্সটা করলে ই টু দি পাওয়ার এক্সই আসে, এরপরে প্লাস ছিল প্লাস, এখন 2/x-কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি আসবে 2 ln x, এই যে আসলো। এরপর হইতেছে এই 5 আর 1 এই যে পরে নিয়ে গেলাম অপারেশনটি কন্টিনিউ করার জন্য। সো ইজ ইকুয়াল টু 1। এখন হইতেছে যে আমরা প্রথমে করবো কি এইটুক যে আছে এইটুকু হইতেছে প্রথমে আমরা 5 বসাই দেখবো কি আসে। তো দিলাম ই টু দি পাওয়ার 5 প্লাস 2 ln 5, এরপর একটা ফর্মুলার একটা মাইনাস দিব, এরপর হচ্ছে আমরা এই রাশিটুকুই আবার দেখবো যে কি 1 বসাইলে কত আসে। সো এই যে ই টু দি পাওয়ার 1 প্লাস 2 ln 1 ইজ ইকুয়াল টু 1। তাহলে এখন এইটুকের ভ্যালু আসে কত, এইটুকের ভ্যালু আসে হচ্ছে 114.9137। তাহলে কে এর ভ্যালু কত 1/8, তো কে এর ভ্যালু আসতেছে 6.715 ইন্টু 10 টু দি পাওয়ার -3, এটা হইতেছে আমাদের কে এর ভ্যালু। তাহলে আমাদের পিডিএফটার ফুলফিল কি হইতেছে, এখানে কে ছিল না, সো কে এর জায়গায় আমরা জাস্ট 6 কে এর ভ্যালুটা বসাই দেবো, সেটা 6.715 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 2/x, পরে আমাদের যে ডেন্সিটি আসলে সেটা বসাই দিলাম, এই তো হইল। এবার বলছে কি যে কি এটা হইতেছে এক্স গ্রেটার দেন 2.5। সো গ্রেটার দেন তো আমরা সরাসরি বের করতে পারি না, আমরা তো আগে দেখবো যে এক্স লেস দেন 2.25টা কেমন আসে। সো এটার জন্য আমরা কি করব, আমরা যে পিডিএফটা পাইছি আগে আমাদের সিডিএফটা বের করতে হবে। সিডিএফটা বের করব, এই যে টু ক্যালকুলেট পি এক্স গ্রেটার দেন 2.25 উই শুড ফাইন্ড আউট এফ অফ এক্স। এখন আপনি সিডিএফ না বের করে যে আবার পিডিএফ দিয়েও করতে পারেন। কি করবেন সেটা হইতেছে আপনি যে প্রথমে 0 থেকে 2.25 পর্যন্ত এই পিডিএফটা ইন্টিগ্রেট করবেন, যে অ্যান্সারটা আসবে সেখান থেকে 1 মাইনাস করবেন। বাট আমি আগেই বলছি যে এই পিডিএফ থেকে কখনো প্রবাবিলিটি ইউজ যদি ক্যালকুলেট করবেন না, বিষয়টা ঝামেলার লাগে আমার কাছে, আপনার কাছেও লাগবে যদি আপনি ওখানে করে দেখতে চান। সো ওই জন্য আমরা আগে সিডিএফ বের করবো। সো সিডিএফ কি, 0 থেকে x পর্যন্ত আমরা এফ অফ এক্সকে হইতেছে ইন্টিগ্রেট করলে আমরা সিডিএফ পাবো। তো 0 থেকে x দিলাম, আমাদের এফ অফ এক্স এর ভ্যালু কি ছিল, হচ্ছে গিয়া কে ইন্টু টি দি পাওয়ার এক্স প্লাস 2/x। কে এর ভ্যালু আগেই বসাইলাম না, বসাইলে বিষয়টা দেখতে বৃষ্টি লাগতেছিল এই জন্য। তো এই যে আবার কে তো একটা কনস্ট্যান্ট, সো আমরা ইগনোর করলেও পারে, আমরা জাস্ট এইটাটা হচ্ছে ইন্টিগ্রেট করবো। সেটার ইন্টিগ্রেট করলে কি আসতেছে ই টু দি পাওয়ার এক্স প্লাস 2/xটা যদি ইন্টিগ্রেট করি 2 ln x আসতেছে। সো এটা হইতেছে আমাদের কি যে এফ অফ এক্স, মানে ক্যাপিটাল এফ অফ এক্স বা সিডিএফ। তাহলে সিডিএফ বা কিউমুলেটেড ডিস্ট্রিবিউশন ফাংশন আসতেছে কি কে টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস 2 ln x, সেখানে কে এর ভ্যালু হচ্ছে এইটা। আপনি চাইলে এই ভ্যালুটা এখানে বসাই দিতে পারতেন, বাট দেখতে বৃষ্টি লাগে জন্য আমি দিই নাই। সো এখন হইতেছে আমরা ওই করবো যে কি এক্স টেক্স এর ভ্যালু গ্রেটার দেন 2.25, যেটা আমাদের বের করতে বলছে। সো এটার জন্য আমরা কি করবো কি যে 1 মাইনাস পি অফ এক্স টেকিং এ ভ্যালু লেস দেন 2.25, যেহেতু আমরা জাস্ট লেস দেনের হিসাবটাই বের করতে পারি, গ্রেটার দেন পারি না, ওটার জন্য আমাদের এই কমপ্লিমেন্টারি রুল ইউজ করতে হয়। সো আমরা এই যে লেস দেনটাকে বের করবো। লেস দেনটা বের করার জন্য কি করা লাগবে, জাস্ট এই 2.25 এর ভ্যালুটা আমরা এখানে বসাই দেব, অর্থাৎ কে ইন্টু ই টু দি পাওয়ার 2.25 প্লাস 2 ln 2.25 কত আসে দেখি। সো কে এর ভ্যালুটা বসাইলাম, তারপরে সি এর ভ্যালুটাও মানে ই তো ই টু দি পাওয়ার এক্স, এক্স হচ্ছে 2.25 প্লাস 2 ln x, এক্স কত বসাবো 2.5 বসাবো। বসালে তাহলে অ্যান্সারটা কত আসবে 1 মাইনাস এটুকু যদি আমরা হিসাব করি আসবে হচ্ছে 0.0746, 1 থেকে বিয়োগ দিলে 0.925। তাহলে এক্স টেকিং এ ভ্যালু গ্রেটার দেন 2.5 কত আসবে 0.925। আমি যে কথায় গ্রেটার দেন বলতেছি, ইগনোর ইট। গ্রেটার দেন মানে হইতেছে গ্রেটার দেন হইতে পারে, তারপর হইতেছে গ্রেটার দেন অর ইকুয়াল টু হইতে পারে, গ্রেটার দেন হইতে পারে, তারপরে গ্রেটার দেন অর ইকুয়াল টু হইতে পারে।
কজ এটা কন্টিনিউয়াস কেস, এখানে এত কাহিনী করার কোনো মানে হয় না, এটাই আর কি। সো আমাদের এই পিডিএফ সিডিএফ এর কাহিনীগুলো গেল, ওই টাইপের ম্যাথ। এরপর হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। সো এটা আর টাইপের ডিস্ট্রিবিউশন, এটার একটা কমন ডিস্ট্রিবিউশন আর কি। আমরা যে সিডিএফ পিডিএফ এর হিসাব করলাম, সেখানকার ডিস্ট্রিবিউশনের মানে কোনো নাম নাই আর কি, যে কোনো ডিস্ট্রিবিউশন হইতে পারে। ওই আপনার ওই পিডিএফ এর উপরে বেস করে যে কোনো ডিস্ট্রিবিউশন হইতে পারে। যেমন এই ডিস্ট্রিবিউশনের কি নাম, আই ডোন্ট নো। তারপরে উপরে আর একটা ছিল 1/8x, যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/8x না, এই যে তারপরে এখানে একটা দেওয়া আছে যে এই ডিস্ট্রিবিউশনের কি নাম, আই ডোন্ট নো। মানে যে কোনো কিছু হইতে পারে, জাস্ট আপনার প্রবাবিলিটি ক্যালকুলেট করতে হলে ইন্টিগ্রেশন করে করে বের করতে হবে। বাট এরপর আসা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের পিডিএফ বা প্রবাবিলিটি ডেনসিটি ফাংশনটা হচ্ছে ফিক্সড। সেটা কেমন থাকে, সেটা থাকে হচ্ছে আমাদের দেখতেই জানেন। যেমন এক্সপোনেনশিয়াল কোনো ডেটা সেট যদি এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে তার পিডিএফটা হচ্ছে যে এটা অলওয়েজ ফিক্সড। যাই হোক, এটা আমরা আসতেছি। আগে দেখি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন কি। Exponential distribution is a continuous probability distribution commonly used to model the time between events in a Poisson process. Poisson's সাথে গুলাই ফেলেন না, গুলাবেন না, বোঝা যায়। Where events occur continuously and independently at a constant average rate. So exponentially distributed data setটা কেমন হয় বা exponential distribution overall কেমন হয়, সেটা বোঝার জন্য যে আবার আগের ভিডিওর মতো আমরা একটা এক্সপেরিমেন্ট সিমুলেট করি। সো আমরা একটা এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড ডেটা সেট বা একটা এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড র্যান্ডম ভেরিয়েবল বা একটা এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল জেনারেট করব কিভাবে, যে টাইম বিটুইন ইভেন্টস, ওই রেকর্ডগুলো নিয়ে আমরা যদি একটা ডেটা সেট তৈরি করি তাহলে ওইটাই। সো তাহলে মনে করেন যে কি একটা হাসপাতাল থেকে 1000 জন পেশেন্ট রিলিজ করা হয়েছে। সো রিলিজ যখন করা হয়েছে সেই টাইমটাকে আমরা T0 বললাম। এরপরে মনে করেন একটা ইভেন্ট ঘটবে, সেটা হচ্ছে T1 টাইমে একটা ইভেন্ট ঘটবে। সেই ইভেন্টটা এখানে আমরা কি বলতেছি, দে মাইট গেট অ্যাডমিটেড টু দি হসপিটাল অ্যাগেইন আফটার এ ফিউ ডেজ অর উইকস। সো ওইটা হচ্ছে T1। মনে করেন আজকে হচ্ছে হাসপাতাল থেকে আমরা একজনকে ছাড়লাম, 7 দিন পরে হয়তো আবার ফিরে আসলো, তাহলে T0 ইজ ইকুয়াল টু 0 হবে অ্যান্ড T1 ইজ ইকুয়াল টু হবে কত, 7। সো ওইটাই। তাহলে ফর ইচ পেশেন্ট ইফ উই কম্পিউট T1 মাইনাস T0 উই গেট 1000 ভ্যালুস অফ টাইম বিটুইন ইভেন্টস। ইভেন্টটা কি, সে হাসপাতালে আবার ফিরে আসতেছে। সো টাইম বিটুইন ইভেন্ট কি হইতেছে, যে T1 মাইনাস T0। তাইলে ওই ভ্যালুগুলোকে যদি আমরা একটা রেজাল্টে যদি ডেটা সেট হিসেবে স্টোর করি, তাহলে সেই রেজাল্ট ডেটা সেটটাই মেইনলি হয় কি এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড। এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড। সেখান থেকে আমরা কি কোশ্চেন অ্যান্সার করতে পারি, questions that we can answer using coordinates random variables। মানে উপরে আমরা যেসব কোশ্চেন অ্যান্সার করতে পারলাম না, মানে এই পেশেন্টদের থেকে আপনি যদি র্যান্ডমলি একজনকে পিক করেন, তাহলে সে হইতেছে 7 দিনের কমে হইতেছে আবার হাসপাতালে ভর্তি হবে, সেটার চান্স কত, বা 7 দিনের বেশি লাগবে এটার চান্স কত, বা একটা ইন্টারভেলের মধ্যে আসবে সেটার চান্স কত। বাট আপনি যদি বের করতে চান যে কি 7 নম্বর দিনেই সে হসপিটালে ফেরত আসবে বা 7 নম্বর দিনে ইভেন্টটা ঘটবে, সে প্রবাবিলিটি কত, অলওয়েজ 0। কজ এটা কি, কজ ভ্যারিয়েবলটা হইতেছে কন্টিনিউয়াস, সেটা হইতেছে কেস। সো ওই কোশ্চেনগুলো আমরা এখান থেকেও বের করতে পারি। সো প্রপার্টিজ দেখি। দ্য পিডিএফ অফ এ সিআরভি, বা সিআরভি মানে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল, হুইচ ইজ এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড ইজ গিভেন বাই। অর্থাৎ প্রত্যেকটা এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড ডেটা সেটের বা কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল যেগুলো এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড, সেগুলোর পিডিএফ কি, lambda e to the power minus lambda x greater than or equal to 0। এখানে হচ্ছে আবার লেখার একটু আলাদা স্টাইল আছে। সেই স্টাইলটা কি, এখানে আপনার প্যারামিটার দুইটা, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ল্যামডা। ল্যামডা কি, ল্যামডা মানে হচ্ছে আমাদের এই এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড ডেটা সেটটা আছে যে ওইটার যে মিন। সো ওই তো আপনি যদি মিনকে 1 দিয়ে যদি ডিভাইড করেন, তাহলে যেটা আছে সেটাই হইতেছে ল্যামডা। সো হইতেছে গেল ল্যামডা আর কি। এখানে আমরা একটা সিনথেটিক্যাল একটা এক্সপোনেনশিয়াল ডেটা সেট হইতেছে জেনারেট করে রাখছি অলরেডি। সেটা হইতেছে এরকম যে মনে করেন এখানে মিন 4 মানে হইতেছে যে 1000 জন পেশেন্ট ছিল, সেই পেশেন্টদেরকে আপনি হইতেছে মানে হাসপাতাল থেকে, আমি বারবার হসপিটাল কেন বলতেছি আমি জানি না, যাই হোক। সো ওই যে 1000 পেশেন্ট ছিল, সেই 1000 পেশেন্টকে মনে করেন আপনি হাসপাতাল থেকে ছাড়ছেন
সো ছাড়ার পরে তারা এবারে দিতেছে 4 দিন পরে আবার সে হাসপাতালে ফিরে আসছে। সো ওইটাই বলতে চাইছে মিন ইজ ইকুয়াল টু 4 আর কি। সো এই কেসে মিন ইজ ইকুয়াল টু 4 যদি হয় তাহলে আমরা একটা জেনারেট করেছিলাম, আবার জেনারেট করি, সেটা হচ্ছে এরকম। এটা জাস্ট একটা হিস্টোগ্রাম ক্রিয়েট করে এখানে প্রবাবিলিটি ডেন্সিটি হিসেবে দেওয়া হয়েছে। মানে আমরা তো হিস্টোগ্রাম যখন করি তখন ফ্রিকোয়েন্সি দেই না, সেই ফ্রিকোয়েন্সিকে যে আমরা টোটাল ফ্রিকোয়েন্সিতে ভাগ করে এই যে ডেন্সিটিগুলো পাই বা রিলেটিভ ফ্রিকোয়েন্সিগুলো পাই আর কি, ওইটাই। সো এই যে একটা এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড ডেটা সেটগুলো এরকমই হয়, রাইট স্কিউড হয়, ড্রাস্টিক্যালি অর্থাৎ র্যাপিড একটা ডিক্লাইন থাকে। সো এটাই আর কি, প্রত্যেকটা এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড ডেটা সেট এরকম হয়, জাস্ট এই মিনের একটু ডিফারেন্স থাকে, তারপরে মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো ডিফারেন্স থাকে আর কি। তো এই গেল হচ্ছে পিডিএফ, যে এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড ডেটা সেটের পিডিএফ কী হয়, পিডিএফ হইতেছে এটা। তো সিডিএফ কি, এটার যদি আপনি ইন্টিগ্রেট করেন তাই সিডিএফ পাওয়া যায়। এখন যেহেতু এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড ডেটা সেটের পিডিএফ যে এটা, সবগুলোর পিডিএফ যদি এটা, তাহলে আপনি জাস্ট এটারে যদি ইন্টিগ্রেট করেন এটা চলে আসে, মুখস্থ রাখবেন আর কি, ফর্মুলার মধ্যে এটা মুখস্থ করে নেবেন, নাহলে এটারে ইন্টিগ্রেট করতে গেলে এক্সাম হলে টাইম পাবেন না। সো এটা হচ্ছে একটা শর্টকাট, যে কোনো এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল বা ডেটা সেটের সিডিএফ থাকবে কি 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স। সেই জন্য এখন আমাদের সামনের ম্যাথগুলো ইজি হয়ে যাবে, এটা জাস্ট বারবার বসে থাকবো। তো ওই ডেটা সেটের মিনটা কী হয়, মিন হইতেছে 1 বাই ল্যামডা আর কি। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর মিন সমান হয়, অর্থাৎ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউটেড ডেটা সেটে আপনার মিনও যা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও তাই। এটা একটা ভালো জিনিস, কেন হয় সেটা আমি এক্সপ্লোর করে দেখি নাই, বাট এটা হয় আর কি। এখন এক্সাম্পল দেখি, এক্সামে আসার মতো ম্যাথ। এখানে আমি কোনো বায়োলজির এক্সাম্পল লাগাইনি, জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে সাপোজ দি টাইম বিটুইন অ্যারাইভালস অফ কাস্টমার্স এট আ সার্ভিস কাউন্টার ফলোস অ্যান এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। কোশ্চেনে লেখাই থাকবে যে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে, সো প্যারা নেই। আর মিন দেওয়া থাকবে, মিন না দেওয়া থাকতে হচ্ছে ল্যামডা দেওয়া থাকবে, কিছু একটা দেওয়া থাকবে যেন আপনি একটা থেকে আরেকটা বের করে নিতে পারেন, যেখানে মিন দেওয়া আছে। তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট টাইম আনটিল দ্য নেক্সট অ্যারাইভাল, অর্থাৎ টাইম আনটিল দ্য নেক্সট ইভেন্ট ইজ লেস দ্যান 5 মিনিটস। মার্ক দিস, লেস দ্যান 5 মিনিটস। তাহলে কি আমরা বের করবো লেস দ্যান, উপরে যেভাবে বের করছিলাম আমাদের সিডিএফ আছে, সিডিএফে যদি আমরা এই এক্সের জায়গায় যদি 5 বসাই দিই তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। ল্যামডার ভ্যালু বের করতে হবে, এটা একটা ইস্যু। সো ল্যামডার ভ্যালু কীভাবে বের করবো, এই যে আমাদের মিউ দেওয়া আছে বা মিন দেওয়া আছে, মিন ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 1 বাই মিন। ল্যামডা ইজ ইকুয়াল টু 1 বাই মিন, মিন কত 10 মিনিটস, সো 1 বাই 10 কত 0.1। তাহলে হইতেছে এক্স লেস দেন 5 কত 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ইন্টু এক্স। এই যে ল্যামডা ইন্টু এক্স, ল্যামডার ভ্যালু বের করছি কত 0.1, এখানে মাইনাস দেওয়া হয়েছে, এই যে ফর্মুলার মাইনাস। আর এরপরে এক্স এর ভ্যালু কত, লেস দেন বলছে 5 মিনিটস, 5 দিলাম, অ্যান্সার চলে আসছে 0.393। এটা একটু আমরা সিমুলেট করে মিলাই দেখি তো কি আসে। মিন বলছে 10 রাইট, আর লেস দেন বলছে 5। অর্থাৎ বুঝতেছেন তো বিষয়টা কি করতে চাইতেছি আমরা, হইতেছে এইখানে যা বলছে আর কি, ওই ডেটা সেটটাই আমরা তৈরি করে ফেলছি, প্রোগ্রাম করে তৈরি করে ফেলছি। এখন যেহেতু ডেটা সেটটা আছে আর আপনাকে বলছে যে টাইম বিটুইন ইভেন্ট কি 5-এর কম হবে, তাহলে এখন এই ডেটা সেটে, সো এই ডেটা সেটে 5 কয়বার আসছে, সেটার ফ্রিকোয়েন্সি যদি আপনি 1000 দিয়ে ভাগ করেন আর কি, তাহলে তো আপনার প্রবাবিলিটিটা পেয়ে যাবেন। সেটাই করা হয়েছে। হোয়াট কি হইলো এটা, আমি কি রান দিই নাই, তো মনে হয়। আচ্ছা 4-0 ভয় পেয়ে গেছিলাম, ঠিকই আছে, ওকে সবাই ম্যাথটাও ঠিক আছে। এরপর হচ্ছে আবার এক্সাম্পলটা আরেকটা কোশ্চেন দিচ্ছি, সেটা হচ্ছে এটা বায়োলজির এক্সাম্পল। সাপোজ আ ল্যাব ইজ স্টাডিং এ স্পেসিফিক টাইপ অফ ব্যাকটেরিয়া, তাহলে দি টাইম ইন আওয়ার্স আনটিল ইচ ব্যাকটেরিয়াম ডাইস। এই যে আনটিলের পরে যে জিনিসটা দেওয়া থাকবে, সেটাই ধরে নেবেন যে কি ইভেন্ট। তাহলে দি টাইম আনটিল এন ইভেন্ট অকার্স বা দ্য টাইম
until each bacterium dies is believed to follow an exponential distribution বলে দিছে with an average lifespan of 4 hours average দিয়ে দিছে মানে মিন দিয়ে দিছে এখন পিডিএফ আর সিডিএফ আমাদের লিখতে হবে সো কীভাবে লিখবো এই যে পিডিএফ তো এটা এই ফর্মুলাটা আমার মনে আছে না সেটা প্রথমে আমরা এটা বসাবো এই সরাসরি আমি করে দিচ্ছি যাই হোক আমাদের প্রথমে ল্যামডা বের করতে হবে ল্যামডা কত মিন যদি 4 থাকে তাহলে 1/min মানে 1/4 ল্যামডা 0.25 তাহলে হইতেছে আমাদের পিডিএফ কি ছিল হচ্ছে গিয়ে এক্স অ্যান্ড ল্যামডা ছিল ফার্স্টে প্যারামিটারগুলো তো এই প্যারামিটার বসালাম এক্স বসালাম পরে 0.25 বসালাম প্যারামিটার হিসেবে ইজ ইকুয়াল টু ওটা কী ছিল ল্যামডা ই টু দি পাওয়ার ল্যামডা এক্স সো ল্যামডার ভ্যালু কত 0.25 এরপরে ই তারপরে টু দি পাওয়ার মাইনাস ফর্মুলার মাইনাস 0.25 এক্স মানে ল্যামডা এক্স যে বসালাম পরে এই ডোমেনটাও দিয়ে দিলাম এই হয়ে গেল হচ্ছে আমাদের পিডিএফ সিডিএফও তো আমরা সিমিলারলি মুখস্থ করছি এই এক্স অ্যান্ড ল্যামডা মানে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স ল্যামডার মান কত 0.25 সো ল্যামডার মান হচ্ছে 0.25 যেটা আগে ফর্মুলার মাইনাস আর এক্স হচ্ছে একটা এক্স সে হচ্ছে আমাদের পিডিএফ অ্যান্ড সিডিএফ চলে আসলো এরপর আসছে কি যে কি কনসিডার দ্য সিনারিও অফ এক্সাম্পল 12 মানে এইটা হচ্ছে কনসিডার করেন এবার বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট টাইম আনটিল এ র্যান্ডমলি সিলেক্টেড ব্যাকটেরিয়া ডাইস বা টাইম আনটিল দ্য ইভেন্ট অকার্স ইজ বিটুইন 2 to 6 আওয়ার্স তো কীভাবে করবেন হচ্ছে কি যে সিডিএফ তো আমরা বের করছি সিডিএফে ফার্স্ট হচ্ছে 6 বসাবেন এরপরে 2 বসাবেন তারপরে দুটো বিয়োগ করবেন যেটা আসে ওটাই সো এই যে এফ অফ 6 প্যারামিটার যেহেতু দুইটা এখানে কি বসছে এখানে হচ্ছে এক্স বসছে রাইট হ্যাঁ এখানে এক্স বসছে সো আগে তো আমরা এফ অফ 6 বের করবো সো এক্স এর মান 6 আর ল্যামডা 0.25 মাইনাস সিডিএফ অফ এরপরে এক্স এর ভ্যালু কত 2 আর প্যারামিটার তো সেম ছিল 0.25 ল্যামডার ভ্যালু সেই দুটোই আমরা বের করবো কেমন সো আমাদের সিডিএফটা কি সিডিএফ হচ্ছে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 0.25 ইন্টু এক্স সো 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 0.25 ইন্টু 6 যেহেতু এই যে 6 আছে এই যে 6 আছে এখানে 6 দিলাম এরপর আবার মাইনাস দিলাম ফর্মুলার মাইনাস তারপরে কি যে 2 এর জন্য বের করতে হবে তাহলে সিডিএফটা কি ছিল 1 মাইনাস ই টু দি পাওয়ার এই যে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 0.25 ইন্টু এই যে 2 সেখানে 2 দিলাম অ্যান্সার হবে কত 0.38 এই অ্যান্সারটা মিলাই দেখা উচিত আবার সিমুলেশন করি মিন কত বলছে মিন বলছে 4 আওয়ার্স সেখানে আমরা 4টা দেই রান দিই এবার আমাদের ইন্টারভিউটা বলছে কি যে 2 থেকে 6 কত আসে 0.388 আমাদের কি আসছে 0.38 হ্যাঁ ঠিক আছে সো হচ্ছে গেলো আমাদের আজকের লেকচার আচ্ছা ভালো কথা আমি কিন্তু দেখতেছেন যে কি এক্সাম্পলগুলো কম করে দিচ্ছি বাট কথা হইতেছে এগুলোর বাইরে কিছু আসানোর জন্য আমি দিই না বাট তারপর আমি প্র্যাকটিস শিট একটা আলাদা করে তৈরি করতেছি সেটা আমি শীঘ্রই দিয়ে দেবো তো ডিআরবি সিআরবি সহ যা আছে সবগুলোর প্র্যাকটিস শিট একটা আলাদা একটা ডকে পাঠাই দেবো সো ওইগুলো প্র্যাকটিস করলে আপনারা মানে যা কোশ্চেন আসে সম্ভব সেগুলো সবই অ্যান্সার করতে পারবেন আর কি সো আমি সুন দিয়ে দেবো সো আজকের লেকচার আমাদের এখানে শেষ থ্যাংকস ফর ওয়াচিং